আসসালামু আলাইকুম। আজকের রোজার ৬টা আমাদের ক্লাসও ৬ নম্বর ক্লাস। আমি কথা দিয়েছিলাম ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ২৭ রোজা পর্যন্ত ক্লাস নিব। তার ধারাবাহিকতায় আজকের আমাদের ৬ষ্ঠতম ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রেয়ামিল। আসলে আমরা 9 থেকে আজও পর্যন্ত এই ইন্টারমিডিয়েট পর্যন্ত যে রেয়ামিলটা শিখাচ্ছি সেম জিনিসই, কিন্তু এটা তার একটা ব্যতিক্রম থাকবে। অবশ্যই ব্যতিক্রম থাকবে, কারণ আমাদের 9-10 সারা বা ইন্টারমিডিয়েট সারা হয়তোবা অনেক সারা বললেও হয়তো বা মনে নাই, বা অনেক সারা বলেও নাই, বা এরকমটা হতে পারে। আমরা আবার অনেক সময় ছোটবেলায় যখন আমাদের এরকমটা হতো, আমি একটা ম্যাথ করছি, ম্যাথ করার পরে দেখলাম ম্যাথটা মূলত ভুল হয়েছে, তখন বলতাম যে আমার ভাই করাই দিছে, আমার ওই স্যার করাই দিছে। এইভাবে আমরা নিজের দোষটা অন্যের উপর চাপাই দিই, এটা আমাদের স্বভাব। তাই আমরা যখন না পারি তখন মনে হয় যে আমাকে অমক করাই দিছিল, এইভাবে তমক করাই দিছিল রহিম জব্বার। আচ্ছা, আজকে আমরা রেয়ামিল শিখবো। আসলে রেয়ামিলে অনেক সময় সারা যখন নোট দেয়, ডেবিট পাশের 1 কোটি কথা দিয়ে দেয়, ক্রেডিট পাশের 50,000 কথা দিয়ে দেয়। আমার এতগুলো কথা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। তাই শর্টকাট টেকনিকে শর্টকাট 27 দিনে আমাদের বেসিক শিখবো, এটা আমাদের মুখ্য টার্গেট। আর আমাদের 2024 সালে যেহেতু আমাদের সিলেবাস শর্ট, আমাদের 2টা ম্যাথ আসবে। একটা হলো তোমার ভুল সংশোধন রেয়ামিল, আর একটা শুধু রেয়ামিল। তাহলে ভুল সংশোধন রেয়ামিল যেন আমাদের আর একটা ক্লাস নেওয়ার দরকার, কিন্তু আসলে আমার ওই ওই আমরা ওইটা হচ্ছে ক্লাসের আপডেটটা আমরা যখন ব্যাচ পড়াবো ঈদের পরে সাজেশন দিয়ে তার সাথে ইনশাল্লাহ ওটা আমি অ্যাড করে দিব। কিন্তু আপাতত আমরা বেসিক শিখতেছি, বেসিকটা আমাদের জানতে হবে। তাই আমরা শুরু করি আজকে টপিক রেয়ামিল। তা আমি প্রথমে লিখছি যে এন্ট্রি গুলো আমি প্রথমে লিখছি যে এন্ট্রি গুলো মূলত রেয়ামিলে আসে না। মূলত রেয়ামিলে কি কি আসে না, আমি প্রথমে লিখছি প্রারম্ভিক নগদ তহবিল। না প্রারম্ভিক নগদ তহবিল লেখা থাকবে, না নগদ তহবিল 1/1/2010 লেখা থাকবে। দেখেন আমি যদি প্রারম্ভিকটা মনে করে যদি বন্ধ করে দেই, তাহলে কি দাঁড়ায়? নগদ তহবিল 1/1/2010। ভাই এইটুক ধরো প্রারম্ভিক বোঝাচ্ছে বাইরে। আর যদি কখনো তারিখটা না দেয় তখন প্রারম্ভিকটা কথা লেখা থাকবে। তার মানে কি? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক তহবিল, প্রারম্ভিক দেনদার, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক ব্যাংক জমাকৃত, এই 5টা ভাষার প্রারম্ভিক জীবনও রেয়ামিলে আসবে না। আপনি লিখে নেন, আপনি কিভাবে মনে রাখবেন? 5টা ভাষা রেয়ামিলে প্রারম্ভিক কোন আসবে, সেই 5টা ভাষা কি কি মনে রাখার চেষ্টা করবেন। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক তহবিল, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত। এই 5টা ভাষায় আবার কি আসবে ভাই? সমাপনী আসবেন। অবশ্যই অবশ্যই নোট করে নেবেন, কিন্তু নোট করে যে কোনো রেয়ামিল করবেন, দেখেন কিভাবে রেয়ামিল গুলো আপনারা অটোমেটিক হয়ে যায়। তাহলে হচ্ছে এটা আগে নোট করবেন যেগুলো আসে না। কারণ ক নম্বরে 35 বা 50% বললে বলে প্রথম কোশ্চেন থাকে যে এন্ট্রি গুলো রেয়ামিলে আসবে না তার পরিমাণ কত। তবে এইগুলো মাথায় রাখলে আপনার ক নম্বর শেষ হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে আপনার প্রারম্ভিক 5টা ভাষা আসবে না। এই 5টা ভাষারই আবার সমাপনী আসবে, যেমন সমাপনী নগদ তহবিল বা 31/12/2010 এরকম। আবার হচ্ছে আপনার 3টা ভাষার আবার সমাপনী আসবে। সেই 3টা ভাষা কি কি? সমাপনী মজুত পণ্য 9 লেখা থাকবে, নয় মজুত পণ্য 31/12 লেখা থাকবে, নয় সমাপনী মণিহারি লেখা থাকবে, নয় মণিহারি 31/12 লেখা থাকবে, বা অব্যবহৃত মণিহারি। এই এই 2টা বা এই 3টা ভাষারই আবার কি আসবে? প্রারম্ভিক আসবে। তার মাথায় রাখবেন 5টা ভাষার প্রারম্ভিক আসবে না, ওই 5টা ভাষারই সমাপনী আসবে। আবার 3টা ভাষার প্রারম্ভিক আসবে না, আসবে সমাপনী, ও সমাপনী আসবে না, আবার ওই 3টা ভাষারই আবার প্রারম্ভিক আসবে। সম্ভব দায় যদি অঙ্কের রেয়ামিলের মধ্যে লেখা থাকে ওইটা আসবে না, কিন্তু এখানে কিছু নাই। এখন কথা হচ্ছে কি, এই রেয়ামিল যে আমরা একটা জিনিস রাখলাম যে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না, সেম। হ্যাঁ আসে না, কখন আসবে? আমি এখানে একটা জিনিস লিখছি, আমরা জানি সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না, কিন্তু অঙ্কে যদি সমন্বিত করায় লেখা থাকে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে। তার মানে একটা জিনিস বুঝলাম ভাই, এই ওয়ার্ডটা যদি কখনো লেখা থাকে, মানে সমন্বিত করায় যদি লেখা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমাপনী মজুত পণ্য রেয়ামিলে চলে আসবে। যখনই আমরা সমাপনী মজুত পণ্য এবং সমন্বিত করা এই দুইটা নিয়ে নিব, সেই ক্ষেত্রে আবার এই প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়টা আসবে না, কারণ এই দুইটা যোগ করলেই সমন্বিত করা হয়। ভাই এই মানে এইটা নিয়ে মানে এই দুইটা নেওয়া হয়ে গেছে, তার মানে এইটা যদি একবার নিই তাহলে এই দুইটা নিব না। তার মানে মাথায় রাখবেন সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না, কিন্তু সমন্বিত করায় যদি লেখা থাকে সমাপনী মজুত পণ্য আসবে, সমন্বিত করায় আসবে। সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়টা আসবে না। এখন অনেক সময় ক নম্বর আসে সমন্বিত করার পরিমাণ বের করো, তাহলে আপনার কিভাবে লাগবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ করায় মাইনাস সমাপনী মজুত পণ্য। কিন্তু করার সাথে যদি ওই অঙ্কের মধ্যে ফেরত বারটা থাকে তাহলে করায় থেকে বাদ দিয়ে দিবেন। এখন আপনারা কিভাবে মূলত রেয়ামিলটা শিখবেন?
এখানে কথা হচ্ছে কি, আমি কি কয়েকটা ক্রেডিট কথা লিখে দিচ্ছি, আমি যে কয়টা কথা লিখছি বিগত 10, 20, 30, 20টা বোর্ডে এর বাহিরে আসে নাই। আপনি আজকে এটা নোট করবেন, নোট করার পরে যে কোনো একটা বোর্ডে যাবেন, বোর্ডে যাওয়ার পরে রেয়ামিল করতে থাকবেন। এই কথাগুলো মূলত ক্রেডিট, আর বাকি যত কথা লেখা সবগুলো হচ্ছে ডেবিট। তাহলে প্রথম লেখছি মূলধন বা অতিরিক্ত মূলধন, এটা রেয়ামিলে ক্রেডিট পাশে যাবে। বিক্রয় যাবে, করায় ফেরতের অপর নাম হচ্ছে বহির্ফেরত, ওইটা ক্রেডিট পাশে যাবে, বা করায় বাট্টাটা ক্রেডিট পাশে যাবে। পাওনাদার যেতে পারে ক্রেডিট, পাওনাদার অপর নাম পদে হিসাব, পদায় বিল, পদায় নোট, বিক্রয় খতিয়ানের জের, এইটাও রেয়ামিলের ক্রেডিট পাশে যাবে। যদি কখনো ঋণ লেখা থাকে, বন্ধুক ঋণ লেখা থাকে, ঋণ গ্রহণ লেখা থাকে, আগাম গ্রহণ লেখা থাকে, এইটাও রেয়ামিলের ক্রেডিট পাশে যাবে। যদি লেখা থাকে করিমের কাছ থেকে ঋণ গ্রহণ, এইটাও রেয়ামিলের ক্রেডিট। যদি বলে করিমকে ঋণ প্রদত্ত, কাউকে ঋণ প্রদত্ত দেওয়া মানে আপনার প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ, আর বিনিয়োগটা সম্পদ, তাই এটা ডেবিট পাশে যাবে। যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেন, সেটা দায়, এই কারণে ক্রেডিট পাশে যাবে। যদি ঋণ প্রদত্ত হয়, সেটা আপনার জন্য বিনিয়োগ হয়ে যাবে, মাথায় রাখবেন। অনেক স্টুডেন্ট ঋণ দেখেই ঠাস করে মনে করেন ক্রেডিট পাশে বসা দেয়, কিন্তু মূলত ঋণ থাকলে ক্রেডিট পাশে বসানো যাবে না। বুঝতে হবে, যদি আপনি কাউকে ঋণ দেন, তাহলে হচ্ছে আপনার জন্য ক্রেডিট ডেবিট, আর যদি কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করেন, তখন আপনার জন্য ক্রেডিট। তার মানে লিখছি যে রহিমের কাছ থেকে ঋণ গ্রহণ, তার মানে বুঝতে আমি ঋণ নিছি, তার মানে আমি দায়বদ্ধ, এই জন্য ক্রেডিট। সব ধরনের প্রাপ্তি, সব থেকে ইম্পর্টেন্ট এই প্রাপ্তি এবং প্রাপ্ত। প্রাপ্ত মানে অলরেডি পেয়ে গেছি, প্রাপ্তিও মানে পেয়ে গেছি। যদি কখনো কোনো ওয়ার্ডের সাথে প্রাপ্তি বা প্রাপ্ত লেখা থাকে, নিঃসন্দেহে 100% কেটে যাবে। যেমন ভাড়া প্রাপ্তি, সুদ প্রাপ্তি। কিন্তু প্রাপ্য, এই প্রাপ্য কথাটা যদি কখনো লেখা থাকে, কি ভাই, এই প্রাপ্য কথাটা লেখা থাকলে কিন্তু ক্রেডিট হবে না। মাথায় রাখতে হবে কি, প্রাপ্তি, এই যে প্রাপ্তয়রস্যি আর প্রাপ্ত, এই দুইটা লেখা থাকলে 100% ক্রেডিট পাশে হবে। মাথায় রাখতে হবে যে প্রাপ্য লেখা থাকলে রেয়ামিলের ক্রেডিট পাশে হবে না, প্রাপ্তি বা প্রাপ্ত, এই কথাটা লেখা থাকলে রেয়ামিল ক্রেডিট। সব ধরনের সঞ্চিতি, এই যদি কখনো সঞ্চিতি কথা লেখা থাকে 100% ক্রেডিট। কিন্তু একমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিত, যদি কখনো ওই অঙ্কের মধ্যে পাওনাদারের বাট্টা সঞ্চিত থাকে, তাহলে ক্রেডিট পাশে যাবে। তারপর হচ্ছে কি বকেয়া খরচ, কোন খরচের পাশে যদি বকেয়া লেখা থাকে, ওটা আমাদের জন্য দায়, ওইটা ক্রেডিট পাশে যাবে। অগ্রিম আয়, অগ্রিম আয় জিনিসটা কেমন, মনে করেন আপনি কাউকে পড়ান, তাহলে মূলত আমরা এক পড়ানোর পরে এই মাসে পড়ানোর বেতনটা পরবর্তী মাসে দেয়। কিন্তু মনে করেন কি আপনি হচ্ছে অগ্রিম পেমেন্ট নেন স্টুডেন্টের কাছ থেকে, তখন আপনি মনে করেন যে 10 দিন পড়ানোর পর বলেন আমি রানিং মাসের বেতন নেই, এই বাকি যে 20 দিন আপনি তার কাছে কিন্তু দায়বদ্ধ। তাই মূলত বোঝানো হয় অগ্রিম আয় যদি অগ্রিম হয়, ওটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় হয়, তাই হচ্ছে এটা আমাদের জন্য ক্রেডিট পাশে যাবে। অনুপার্জিত সেবাও লেখা থাকতে পারে, অনুপার্জিত সেবায়, কি ভাই, অনুপার্জিত সেবায় এটা ক্রেডিট পাশে যাবে। শুধু সেবায় লেখা থাকলেও ক্রেডিট পাশে যাবে। এখন এখানে সিরিয়াল মেনটেন করছি, আপনি ইচ্ছা করলে যে মনে করেন 7-এর পর থেকে আবার এখানে 8 চলেছি। শিক্ষানবিশ সালামি, এটা হলো আয়, আর অগ্রিম শিক্ষানবিশ সালামি এটা হলো দায়। তাহলে আমরা জানি দায় এবং আয় ক্রেডিট, আর উপভাড়া ক্রেডিট, অগ্রিম উপভাড়া ওটা ক্রেডিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, লগ্নির সুদ, স্থায়ী আমানতের সুদ, ব্যাংক জমা সুদ, উত্তোলন সুদ, এইগুলো মূলত ক্রেডিট। পরে ছিল কি ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক অবদান, ব্যাংক জমা ক্রেডিট। ভাই আমি যে কয়টা কথা লিখছি, এই কয়টা মূলত আপনার অঙ্কের জন্য 98% হেল্প করবে। দুই একটা কথা হয়তো বা আপনি মনে করেন আপনি 4-5টা বোর্ড এক্সারসাইজ করলেন বা 10টা বোর্ড আপনি এক্সারসাইজ করলেন, আমার কথা ব্যতীত নতুন একটা দেখলেন যে আপনার উত্তরের সাথে মিলে নাই, কিন্তু এটা ক্রেডিট পাস আছে, আপনি এটার সাথে অ্যাড করে নিতে পারেন। হয়তো বা আমি লেখার সময় হয়তো আমার মেমোরিতে থেকে দুই একটা চলে গেছে বা আসে নাই, কিন্তু আমি দেখলে তো বলে দিব যে আসলে এটা ক্রেডিট পাশে। যদি কখনো কনফিউশন হয় অবশ্যই আমাকে বলবেন, আর বিশেষ করে আমার স্টুডেন্টরা যদি দেখে থাকেন এখন রানিং পড়তেছেন, তারা তো অবশ্যই আমাকে ফেস টু ফেস পাচ্ছেনই। তখন আর যে কাজটা আপনারা করবেন মূলত রেয়ামিলের, এখন এটা আসলে মূলত ক নম্বরে আসতে পারে, কোন এন্ট্রি গুলো রেয়ামিলে আসবে না তার জন্য এটুক, আর ক নম্বর আসতে পারে এটা। কিন্তু গ নম্বরে আসতে পারে কোনটা, যে মুনাফা জাতীয় আয় ব্যয় কত, মূলধন জাতীয় আয় ব্যয় কত। এখন মুনাফা জাতীয় বলতে আমরা কি বুঝি, যে ব্যয় 1 বছরের মধ্যে দিতেই হবে ভাই, দিতেই হবে, এটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। আর যে ব্যয় 1 বছরের মধ্যে পাওয়া যাবে, এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়। আর মূলধন জাতীয় আয় কি, যে ব্যয়টা একবার দিব কিন্তু একাধিক বছর ভোগ করা যাবে। যেমন দালান কোটা তুমি কিনছো, তাহলে অবশ্যই এটা মূলধন জাতীয় ব্যয় হবে। কিন্তু তুমি বেতন দিছো, এটা কি মূলধন জাতীয় ব্যয় হবে না, এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। কারণ কোন কর্মীকে যদি আপনি 2 মাসের বেতন না দেন, সেই কর্মীকে আপনার কাছে থাকবে
না ভাই, যদি আগে, এখন তো প্রিপেড মিটার আসছে কারেন্টের, আগে তো পোস্টপেড ছিল, যে ব্যবহার করবেন তারপরে টাকা দিবেন। তার মানে কি যে দিতেই হবে না, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ধরেন 3-4 মাস 5 মাস কারেন্ট বিল না দিলে লাইন কেটে দিয়ে দেয়। তার মানে কি 1 বছরের মধ্যে দিতেই হবে, এগুলো হলো মুনাফা জাতীয় ব্যয় বলে। আর 1 বছরের মধ্যে পাওয়া যাবে, এটা হলো মুনাফা জাতীয় আয়। কিন্তু একটা ক নম্বর আসছিল যে মূলধন জাতীয় প্রাপ্তি। কি ভাই? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি কি আর আয়টা কি? প্রাপ্তি আর আসলে আয়, মূলধন জাতীয় আয়। ভাই আয় আর প্রাপ্তি সেম জিনিস না। অনেকে যদি কখনো বলে মূলধন জাতীয় প্রাপ্তি আয় কি, এই আয় যদি বলে এই আয় গুলো আসবে, প্রাপ্তি আসবে, কিন্তু প্রাপ্তি বললে শুধু প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি মূলত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান একবার গ্রহণ করতে পারবে বা বারবার না। মানে যেমন হতে পারে মূলধন, মূলধন তো প্রতিদিন দিবে না, মূলধন আসতে পারে, ঋণ আসতে পারে, আর কোনো ভাই স্থায়ী সম্পত্তির বিক্রয় করবা তার থেকে লাভ। ভাই স্থায়ী সম্পত্তি বিক্রয় এই জিনিসটা খুব কমই হয়। মানে মূলধন যদি প্রাপ্তির মধ্যে, এটা যদি কখনো মূলধন যদি আয় বলে, আয় বললে প্রাপ্তি আসবে, আয় আসবে, কিন্তু প্রাপ্তি বললে মাথা রাখবো মূলধন, ঋণ গ্রহণ, আর হচ্ছে স্থায়ী সম্পত্তির বিক্রয় জনিত লাভ। এটা কেমন হতে পারে? মনে করেন আপনি একটা পুরাতন মোটরসাইকেল কিনছেন, বা একটা মোটরসাইকেল কিনছেন, কেনার পরে 80,000 টাকা, কিন্তু ওইটা বিক্রি করবেন 85,000 টাকা, খুব কমই হবে। মানে এটা খুব কম। তার মানে কি এই দুইটা আসলে মূলধন জাতীয় প্রাপ্তি সবসময় আসবে, মূলধন এবং ঋণ মূলধন জাতীয় প্রাপ্তি। আর হচ্ছে কি আর একটা জিনিস আসতে পারে, কি বললাম ভাই, স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ, ওইটাও মূলধন জাতীয় প্রাপ্তি। তার মানে আপনি এখন কিভাবে মূলত রেয়া মিল থেকে মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করেন? মনে করেন গতেই আপনার মুনাফা জাতীয় আয় ব্যয় আছে, আর গত এসেছে রেয়া মিল, আগে আপনি রেয়া মিলটা শেষ করবেন। যখন আপনাকে ব্যয়ের কথা বলা হবে, ভাই ব্যয় হলো মূলত 2 প্রকার, এটা মুনাফা জাতীয়, এটা মূলধন জাতীয়। এখন মনে করেন আগে ক্ষতে হয়েছে এইটা, কিন্তু খরকোশনটা পরে করবেন, আগে গটা করবেন, রেয়া মিলটা করবেন। রেয়া মিলটা করার পরে যখন ব্যয় চাবে, ভুলেও আপনি রেয়া মিলের ক্রেডিট পাশে তাকাবেন না, কারণ ডেবিট পাশে মূলত হচ্ছে সম্পদ আছে আর আসলে ব্যয় আছে। এই সম্পদ আর ব্যয়ের ভিতর থেকে মুনাফা জাতীয় দেখলে আপনি বুঝবেন, যেমন বিদ্যুৎ বিল, বেতন, ভাড়া, এগুলো মুনাফা জাতীয় ব্যয়। আর হচ্ছে মনে করেন স্থায়ী সম্পত্তির মনে করেন যে স্থায়ী সম্পত্তি আনায়ন খরচ, স্থায়ী সম্পত্তি আনায়ন খরচ কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। কারণ আপনার যন্ত্রপাতি তো প্রতিদিন নষ্ট হবে না। এখন ভাই নষ্ট হতেই পারে, কিন্তু আপনার টার্গেট তো এক ছিল না। আপনি মনে করেন মোবাইল সার্ভিসিং করছেন, এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে না। আপনার মোবাইল কালকে নষ্ট হতে পারে, কিন্তু আপনার টার্গেটটা একদিনের জন্য ছিল না, টার্গেট ছিল অনেক দিন। যেটা অনেক দিনের টার্গেট থাকবে সেইগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, যেটা 1 বছরের মধ্যে টার্গেট অটোমেটিক শেষ হয়ে যাবে, সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়। আবার মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় কি? তাহলে সেই ক্ষেত্রে আপনি ভুলেও ক্রেডিট ডেবিট পাশে তাকাবেন না, ক্রেডিট পাশে তাকাবেন। এখন এরকম 4-5টা অঙ্ক করবেন, অটোমেটিক আপনার মেমোরিতে চলে আসবে। আসলে কি রেয়া মিল নিয়ে তো আসলে এত বেশি কথা বলা যায় না। যখন রেয়া মিল মিলে অনেক কথা বলা যায়, তখন বলবে কি হয়তো বা মনে করেন রেয়া মিলতে, অনেকে বলবে রেয়া মিল তো আমি 9 থেকে পারি, এই রেয়া মিল শেখার কিছুই নাই। হ্যাঁ, কেন আমিও জানি আপনারা অনেক পারেন বা আপনারা জানেন রেয়া মিল সম্পর্কে অনেক কিছুই। তারপরে হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য ছিল 2024 সালে বেসিকটা শেখানো। বেসিকের মধ্যে এই অধ্যায়টা পড়েছে, বা 2024 সালে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে পড়েছে, তাই আমি এই অধ্যায়টা লেকচার দিলাম। তাহলে আপনারা অবশ্যই নোট করে কয়েকটা বোর্ড এক্সারসাইজ করবেন, ইনশাআল্লাহ অটোমেটিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই।